আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী, আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল শেখাবো যে কৌশলেই খুব সহজ থেকে সহজতর উপায়ে উপসর্গ থেকে আসা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন ও 11 থেকে 20তম গ্রেডে আসা সকল চাকরির ক্ষেত্রে 1 বা 2 নম্বরের প্রশ্ন খুব সহজেই উত্তর করে আসতে পারবেন। চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। আজকে আমরা আছি উপসর্গ নিয়ে। উপসর্গ মানেটা কি? উপসর্গ মানে হচ্ছে অব্যয় জাতীয় শব্দ। অব্যয় জাতীয় শব্দের একটা অংশ। বাংলায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা বাক্যের মধ্যে স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না। তার মানে উপসর্গ এমন কিছু অব্যয় যে অব্যয়টা একটা বাক্যের মাঝে কখনোই স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। কেন পারে না? সে তো অব্যয়। অব্যয়ের কোনো নির্ধারিত অর্থ নেই। সে কী করে? কোনো পরিবর্তন হয় না ঠিক, কিন্তু তার দ্বারা কোনো একটা বাক্য গঠন করা সম্ভব হয় না। অন্য একটা শব্দের আগে বসে দেখেন, এই প্রশ্নটা অনেকবার চাকরি পরীক্ষায় আসছে। 11 থেকে 20তম গ্রেডে আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে এসেছে, অনেক চাকরি পরীক্ষায় আসছে যে উপসর্গ শব্দের কোথায় বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে। আর প্রত্যয়টা হচ্ছে শব্দের শেষে বসে। প্রত্যয়টা কোথায় বসে? শব্দের শেষে বসে। আর উপসর্গটা শব্দের প্রথমে বসে। এই দুইটা শব্দ মাথায় রাখবেন। তাহলে দেখুন, অন্য একটা শব্দের প্রথমে বসে সে কয়েক ধরনের পরিবর্তন করে। উপসর্গের বিষয়টা কি একটু বেসিক আলোচনা করি। এখান থেকে আবার লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন আসে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্যুতকতা রয়েছে। বিসিএস লিখিততে আসে, 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় আসে, অন্যান্য নবম দশম গ্রেডের গভর্নমেন্ট যে চাকরিগুলো রয়েছে এখানে লিখিত পরীক্ষায় ব্যাকরণ প্রশ্ন থেকে একটা প্রশ্ন এসে থাকে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থের দ্যুতকতা আছে। এইটার উত্তর আমরা এখন বিশ্লেষণ করব। জাস্ট আপনি যদি বুঝতে পারেন, 2 থেকে 3 মিনিটের পড়া যদি বুঝতে পারেন, লিখিত প্রশ্ন যেভাবে আসুক আপনি উত্তর দিয়ে আসবেন। কারণ লিখিত পরীক্ষার জন্য আপনার মূল উত্তরটা জানতে হবে, সঠিক উত্তর জানতে হবে। টু দ্য পয়েন্টে লিখলে নাম্বার কম লিখেও বেশি ওঠানো সম্ভব। তাহলে চলুন, এখানে কি লেখা আছে একটু ভালো করে দেখুন তো। উপসর্গ শব্দে বা ধাতুতে যে ধরনের গতি আনে তার স্বরূপ নিরূপণ করো। প্রথমে যদি আসি উপসর্গ, প্র এটা একটা উপসর্গ, আ এটা একটা উপসর্গ, বি এটা একটা উপসর্গ, উপ এটা একটা উপসর্গ, সম এটা একটা উপসর্গ। তাহলে আমি এখানে 5টি উপসর্গ লিখলাম। 5টা উপসর্গের একটা উপসর্গেরও নির্ধারিত নির্দিষ্ট কোনো ধরনের কোনো অর্থ নাই। তার মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। এরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। কিন্তু অন্য একটা শব্দের প্রথমে আসে। দেখুন, আমি লিখলাম হার। হার মানে হেরে যাওয়া। ভালো কথা, হেরে যাওয়া। এই হারের আগে যখন আপনি কি বসাবেন, একটা উপসর্গ বসাবেন, তখন নতুন নতুন অর্থবোধক শব্দ হয়ে যাবে। যেমন কি আছে? প্রহার। প্রহার মানে কি? আঘাত করা। খুব ভালো করে বুঝেন, নতুন অর্থবোধক শব্দ হলো। প্রয়ের কোনো অর্থই ছিল না, আর হার মানে হেরে যাওয়া। হারের আগে প্র বসানোর কারণে নতুন অর্থবোধক শব্দ গঠন হলো প্রহার, মানে হচ্ছে আঘাত করা। এখন যদি আমি আ বসাই তাহলে হবে আহার। আহার মানে কি? খাওয়া দাওয়া করা, খাওয়া। নতুন অর্থবোধক শব্দ হচ্ছে। বি বসালে হবে বিহার। বিহার মানে কি? ভ্রমণ করা। বিহার মানে ভ্রমণ করা। উপ বসালে হবে উপহার। উপহার মানে দান করা। সমা বসালে হবে সংহার। সংহার মানে হচ্ছে ধ্বংস করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমি এখানে 5টি উপসর্গ দিয়েছি, 5টি নতুন নতুন শব্দ গঠন হয়েছে। তার মানে উপসর্গের কাজ কি? তার নিজস্ব কোনো অর্থ ছিল না, অন্য একটা শব্দের প্রথমে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করা হয়েছে। অন্য একটা শব্দের প্রথমে বসে এখানে সে কী করেছে? নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করেছে। তাহলে দেখুন, এই জন্য এটাকে বলা হয় উপসর্গের অর্থের বাচকতা নেই, অর্থের দ্যুতকতা আছে। সে নিজের কোনো অর্থ তার নাই, সে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্য শব্দের প্রথমে বসে সে নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা একটা বিষয় নিশ্চিত হলাম, যদি পরীক্ষায় লিখিত প্রশ্নে আসে এরকম উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থের দ্যুতকতা আছে, তাহলে আপনি এই 5টা লাইনকে মাথায় ঢুকিয়েছেন। এখন বিস্তারিত লিখে দেবেন। প্র, আ, বি এদের নিজস্ব কোনো অর্থ নেই।
অন্য একটা শব্দের প্রথমে বসে সে নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করেছে। তাহলে এইটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, নতুন নতুন অর্থবোধক শব্দ কি করেছে, গঠন করেছে। শেষ। এখন আসুন উপসর্গ কি করে। ওভারঅল উপসর্গ একটা শব্দের মধ্যে অধ্যায় ভিত্তিক সে 5 ধরনের কাজ করে থাকে। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কি করলো, নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করেছে। এখন যদি আসি, এক শেষ হলো। 2, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটাই। সম্প্রসারণ মানে কি, বেশি করে বোঝাবে। যেমন আমি যদি আপনাকে বলি নীল একটা রঙের নাম, যখন আমি এটার আগে একটা উপসর্গ বসাবো সু, তাহলে কি হবে, সুনীল, সুনীল আকাশ, সুনীল সাগর। তার মানে কি, এই নীলের গভীরতাকে বেশি বোঝাচ্ছে, গাঢ় নীল বোঝাচ্ছে। সুনীল এটা হচ্ছে কি বেশি নীল, গাঢ় নীল, কড়া নীল। তাহলে এটাকে বলা হয় আধিক্য। আধিক্য মানে হচ্ছে সম্প্রসারণ। সে সু উপসর্গটা এসে এখানে নীলের অর্থটাকে কি করেছে, সম্প্রসারণ করেছে। কখনো কখনো শব্দের অর্থের পূর্ণতা আনে। যেমন আমি একটা শব্দ লিখলাম পূর্ণ, এর আগে যদি আপনি একটা উপসর্গ বসান সম, তাহলে কি হবে, সম্পূর্ণ। অথবা একটা উপসর্গ বসাইলেন পরি, তাহলে কি হবে, পরিপূর্ণ। সম্পূর্ণ অথবা কি হবে, পরিপূর্ণ। পূর্ণ শব্দের আগে সম বসাইলে অথবা পূর্ণ শব্দের আগে পরি বসাইলে তাহলে এটা কি হবে, পরিপূর্ণ অথবা সম্পূর্ণ, পূর্ণতা প্রদান করলো। কখনো কখনো অর্থের সংকোচন ঘটায়। সংকোচন কি, আমি একটা শব্দ লিখলাম নেতা, নেতার আগে যখন আপনি একটা উপসর্গ বসাবেন পাতি, তখন এটা কি হবে, পাতি নেতা। পাতি নেতা, পাতি নেতা মানে কি, নেতা মানে লিডার, আর পাতি নেতা বলতে আপনি কি বুঝেন, যে নেতার পিছনে পিছনে ঘুরে, এখনো নেতা হয়নি, আরো 2, 4, 5, 10, 15, 20 বছর পরে হবে, তাদেরকে আমরা কি বলি, পাতি নেতা। তাহলে দেখুন অর্থটাকে ছোট করেছে। আমি যদি বললাম একজন পাতি নেতা আসছে, আর আবার বললাম একজন নেতা আসছে, তখন আপনার মাথার মধ্যে কাজ করে, আরে পাতি নেতা, সে তো নেতার পিছনে পিছনে ঘুরে। হ্যাঁ, নেতা যদি বলে এই তুমি এটা করছো কেন, সে পিছন থেকে বলে এই স্যার ধরে লুম, স্যার মাইরাল বাম, হ্যাঁ এই করবো সেই করবো সেই করবো, দেখবেন লাফানো শুরু করছে চিংড়ি মাছের মতো। এরা হচ্ছে কি পাতি নেতা। এদের কাজ কি, সে নেতার ভাবটাকে ছোট করেছে। এটা হচ্ছে কি উপসর্গের একটা কাজ। আবার দেখুন 5, শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। কি, যেমন আমি একটা শব্দ লিখলাম মান, মান মানে সম্মান, এর আগে একটা উপসর্গ বসাই দিলাম অপ, অপ মানে কি, মানে ঠিক বিপরীত হয়ে গেল, অপমান। মান শব্দটাকে ঠিক উল্টিয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে অপমান। মান শব্দটাকে আপনি ঠিক উল্টিয়ে দিয়েছেন, তখন এটার অর্থটা হয়ে যাবে মানের ঠিক বিপরীত, অপমান। অথবা একটা শব্দ আমি লিখলাম বৃষ্টি, এটার আগে যদি একটা উপসর্গ দিই অনা, তার মানে কি বৃষ্টি নাই, অনাবৃষ্টি, অনাবৃষ্টি। তাহলে দেখুন এখানে একটা অনা উপসর্গ দিলে কি হলো, অনাবৃষ্টি। তাহলে বৃষ্টির ভাবটাকে উল্টাই দিল, অর্থটাকে উল্টা করে দিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে উপসর্গ তার নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, অর্থে দ্যোতকতা আছে। অন্য একটি শব্দের শুরুতে এসে বেশ কয়েক ধরনের অর্থের পরিবর্তন করে। এটা প্রিলিমিনারির জন্য যেমন গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য তেমনই গুরুত্বপূর্ণ। 2টি পরীক্ষায় আমাদের এই প্রশ্নটি এসে থাকে। আমরা এখন একটু দেখতে চাই এই উপসর্গগুলো থেকে আমাদের রিসেন্ট 4টি পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল। চলুন আলোচনায় যাচ্ছি। দেখুন এই একটা উপসর্গ, প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। একটা গল্প বলেছিলাম, যে গল্পটা পড়তে অথবা মনে রাখতে জাস্ট 30 সেকেন্ড সময় লাগে। তাহলে এই শব্দটা দ্বারা আসলে কি বোঝাই, শব্দটা দ্বারা আসলে কোন অর্থ বোঝায়, এখানে দেখুন শব্দটা হচ্ছে বিপরীত অর্থ বোঝাই। কেন, মান শব্দটা একটা পজিটিভ অর্থ, মান সম্মান, এই মানের আগে বসানোর কারণে ঠিক উল্টা অর্থ হয়ে গেছে। তাহলে কি শব্দটা হচ্ছে কি একটা সংস্কৃত উপসর্গ, প্রথম পরাজয়ের সম পরিমাণ অপমান, হ্যাঁ সম পরি অপ, এই শব্দগুলো হচ্ছে পরা পরি, এগুলো হচ্ছে কি সংস্কৃত উপসর্গ। দেখুন এই উপসর্গগুলো অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। 26তম BCS আসছে, আবার জনতা ব্যাংক 2011 সালে আসছে। প্রশ্নটা কি, পরা অপ, এই 3টা উপসর্গ মূলত কোন ধরনের উপসর্গ? পরা অপ, এই 3টা উপসর্গ হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত আছে, অবশ্যই আছে সংস্কৃত। বিদেশি উপসর্গ, বাংলা উপসর্গ, উপসর্গ স্থানীয় শব্দ, জি না, সরাসরি তৎসম বা সংস্কৃত উপসর্গ। এরপরে দেখুন বদনাম, বদনাম, তুমি আমার সুনাম করেছো, তুমি আমার বদনাম করেছো। বদনাম মানে কি, খারাপ নাম। খারাপ নাম মানে কি, আমার যা গুণ আছে এটা না বলে আমার বেগুনগুলো বললেন, যে আমার কোনো গুণ নাই সেগুলো আপনি বললেন।
অথবা আমার দোষগুলো বললেন, সেটার নাম হচ্ছে বদনাম, মানে কি খারাপ নাম করা। তাহলে বদ, বদ উপসর্গটি কোথা থেকে আসছে? বদনামের দরকার কমবে না, একটা গল্প পড়ছিলাম, বদ নাম এর বদ বর কম বে না, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সার্কুলার আসার পরের প্রস্তুতি নেওয়া এবং সার্কুলার আসার পূর্বের প্রস্তুতি নেওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য থেকে যায়। যারা সার্কুলার আসার পূর্বেই সিলেবাস ভালো করে বুঝতে পারে, মূল বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারে, তাদের জন্য চাকরি পাওয়াটা খুবই সহজ থেকে সহজতর হয়ে যাবে। এজন্য আশা করছি আপনি আপনার প্রস্তুতিকে শানিত করতে আমাদের বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আমাদের বিদ্যাবাড়িতে চলমান সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আপনি আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।